লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি যে শতকরা ঘনমাত্রা তো আমরা হচ্ছে একটা পার্সেন্টেজের নোটেশন আমরা দেখছি লাস্ট ক্লাস সেটা হচ্ছে পার্সেন্ট W/V দেওয়া থাকলে তুমি কিভাবে একটা দ্রবণের মোলার ঘনমাত্রা তুমি হচ্ছে বের করবে। আজকে চলো আমরা আরো হচ্ছে একটা নোটেশন দেখবো তাহলে আমাদের এরকম বলা থাকে যে 6% W/W, উপরেও W নিচে W, মানে উপরেও ভর নিচেও ভর, 6% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তো দ্রবণের ঘনত্ব দেওয়া আছে তো 1.2 গ্রাম পার সেন্টিমিটার। চলো আমরা সমাধান কিভাবে করব, তো আগে আমাদের বুঝতে হবে যে এই পার্সেন্টেজ দিয়ে কি বোঝায়। এখানে 6% W/W দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় 6% W/W দিয়ে বোঝায় NaOH বলতে বোঝায় বলতে বোঝায় 100 গ্রাম দ্রবণে 6 গ্রাম NaOH দ্রবীভূত রয়েছে। তাহলে 100 গ্রাম দ্রবণে 6 গ্রাম NaOH দ্রবীভূত রয়েছে। এখন তুমি যদি হচ্ছে মোলার ঘনমাত্রা নির্ণয় করতে যাও তাহলে তোমার সূত্রটা ছিল কি যে আমাদের S সমান ছিল কি 1000
ডব্লিউ ডিভাইড বাই এম ভি। ওকে, এটা হচ্ছে আমাদের এস বের করে শুরু। এখন যখন আমরা মান বসাইতে যাই, 1000, তাহলে এখানে ডব্লিউটা কত? ডব্লিউটা হচ্ছে তোমার 6, ঠিক আছে, 6 গ্রাম। তারপরে তোমার এখানে ক্যাপিটাল এমটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সেটা কত? 40। কিন্তু সমস্যাটা হবে হচ্ছে যে এখানে তোমার দ্রবণের আয়তনটা হচ্ছে জানা নেই, দ্রবণের আয়তনটা জানা নেই। ওকে, এখন দ্রবণের আয়তনটা আমাদের বের করতে হবে। কিভাবে করব? দেখো, এই যে 100 গ্রাম, এটা কি? এটা হচ্ছে দ্রবণের ভর, এটা হচ্ছে দ্রবণের ভর। আর এই যে এখানে দেখো, এই যে তোমার এখানে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা কি? এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব, এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। তাহলে দ্রবণের ভর আমার হচ্ছে যে জানা আছে, দ্রবণের ঘনত্ব আমার জানা আছে, তাহলে আমি এখান থেকে দ্রবণের আয়তনটা বের করতে পারবো। কারণ আমরা জানি যে দ্রবণের ঘনত্ব সমান হবে দ্রবণের ভর ভাগ হচ্ছে দ্রবণের আয়তন। ওকে, তাহলে এখন দেখো যে দ্রবণের ঘনত্বটা কত? 1.2। দ্রবণের ভরটা কত? 100। দ্রবণের আয়তনটাকে আমরা ভি ধরলাম। এখান থেকে দেখো ভি কত বের হয়। তিরাশি দশমিক তিন। এই আয়তনটা কোন এককে আসবে? এই আয়তনটা আসবে হচ্ছে সেন্টিমিটার কিউব এককে, এটা আসবে সেন্টিমিটার কিউব। আবার সেন্টিমিটার কিউব আর এমএল হচ্ছে একই জিনিস, এটা হবে 83.33 মিলিলিটার। আবার এখানে আমাদের যে আয়তনটা বসানো লাগে, এটা কি মিলিলিটার এককে বসাতে হয় না এই আয়তনটা? এখানে আমরা এখানে 83.33 বসিয়ে দিতে পারি। আমরা বসাবো 83.33। তাহলে দেখো এটা কত পাওয়া যায়? 1.8। তাহলে এত মোলার হবে। এটা হচ্ছে আমাদের অ্যাসিড। ওকে, তাহলে W বাই W থাকলে এইভাবে সমাধান করতে হবে, আর W বাই V থাকলে তো আমরা গত ক্লাসে এভাবে সমাধান করে ফেলছি। তাহলে আপাতত তোমাকে শতকরার এই দুইটা হচ্ছে নোটেশন শিখলেই হবে ভালোভাবে। এইটাই সবচেয়ে তোমার বেশি কাজে লাগবে, W বাই V টা। চলো, আমাদের বেসিক এগুলো হয়ে গেছে। এখন চলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি আজকে। তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে। চলো ম্যাথ প্র্যাকটিস শুরু করি।
বলছে যে 50 গ্রাম ইউরিয়া 850 গ্রাম পানিতে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, ইউরিয়ার সংকেত জানা আছে? অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওইটা ইউরিয়ার সমানু, যে ইউরিয়ার হচ্ছে যে সংকেত, গাঠনিক ইয়া এটার সংকেত হচ্ছে তোমার এটা H2N CO NH2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। আচ্ছা, সো এখন দেখো এখানে আমাদের দ্রবণের মোলারিটি কি হবে? দ্রবণের মোলারিটি কি ছিল? দ্রবণের মোলারিটি ছিল আমাদের লবে কি ছিল? আমাদের লবে ছিল দ্রবের মোল সংখ্যা স্মল m, নিচে কি ছিল? দ্রাবকের ভর কেজিতে। এখন আমাদের মূল সংখ্যা দরকার, তো ইউরিয়ার ভর দেওয়া আছে 50, এটাকে আমাকে ইউরিয়ার আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। তো ইউরিয়ার আণবিক ভর দেখো এখান থেকে কত পাওয়া যায়? নাইট্রোজেন নাইট্রোজেন 14 14 28, হাইড্রোজেন 4টা 32, কার্বন 12 44, অক্সিজেন 16 60। তাহলে ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60, তাহলে 50 কে 60 দিয়ে ডিভাইড হবে। এরপরে দেখো আমার লাগবে দ্রাবকের ভর, মানে পানির ভর কোন দিকে লাগবে? কেজিতে লাগবে। তাহলে পানির ভর দেওয়া আছে কত? 850 গ্রাম। এটাকে আমাকে কেজিতে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ হবে, তাহলেই হচ্ছে আমাদের মোলারিটি চলে আসবে। এককটা কি হবে? উপরে মোল হবে, নিচে কেজি হবে, তাহলে এটা হবে মোল কেজি ইনভার্স 1। মোলারিটির একক, ঠিক আছে, মাস সহজ মোলারিটি সহজ। চলো, এটা হয়ে গেল আমাদের। এরপরে আসো নেক্সট ম্যাথ। এটা দেখো কি বলছে? শক্তিমাত্রা আর হচ্ছে মোলার ঘনমাত্রা একই জিনিস। তো এখানে বলা হচ্ছে 5% W/V, 5% W/V NaOH দ্রবণের শক্তি মাত্রা মোলারিটিতে কত? তাহলে আমাদের 5% W/V NaOH বলতে বোঝায় বলতে বোঝায় 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। ওকে, তাহলে আমাদের S চলে আসবে 1000
তাহলে এটা আসবে 1000, ডব্লিউ কত 5, এন হচ্ছে আণবিক ভর কত 40, আয়তন হচ্ছে 100। 1.25 মোল। ওকে, হয়ে গেল সহজ। চলো এবার নেক্সট ম্যাথে যাই। যদি কি বলছে 10% W/W সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত, দ্রবণের ঘনত্ব 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা তোমরা নিজেরা করো, আমি কিছুক্ষণ আগে তো হুবহু একই রকম একটা ম্যাথ করলাম। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি টু দুই আনসার ঠিক আছে। দশ দশ 1.3 ওদের লাস্টে 2 আসছে, আমার ওখানে 6 আসছে। ওটা সমস্যা নেই, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমরা এটা পার্টস দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ ডিজিটটা দিয়ে করতেছি। কোনো ইস্যু না। আশা করি যে বুঝছো যে এই ম্যাথগুলো কিভাবে সমাধান করা লাগে। তো তুমি এই ম্যাথগুলো বারবার তুমি দেখতে পারবে সামনে। পরের ম্যাথে চলে আসো। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে দেখি। বলছে 40 ml
0.5 মোলার H2SO4 কমা 35 ml 2 মোলার H2SO4 ও 10 ml 1 মোলার H2SO4 দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে? ওখানে হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা হবে কি বের করতে বলছে। তো এইটা আবার কেমন প্রশ্ন? তার মানে এখানে আসলে তুমি তিনটা দ্রবণকে মিশাইছো, তিনটা অ্যাসিড দ্রবণকে তুমি একসাথে মিশ্রিত করছো। তো মিশ্রিত করার পর নতুন যে অ্যাসিড মিশ্রণটা তার ঘনমাত্রা তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে এখানে। তো এখন লক্ষ্য করো, প্রথম যে দ্রবণটা 40 ml 0.5 মোলার H2SO4, তাহলে প্রথম দ্রবণের আয়তন আছে, প্রথম দ্রবণের কি ঘনমাত্রা আছে কিনা বলো? ঘনমাত্রা আছে। ওকে, তার মানে এই যে প্রথম দ্রবণটা, এই প্রথম দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিডের একটা মোল সংখ্যা আছে না? মোল সংখ্যা আছে। মোল সংখ্যা কিভাবে বের করে? ঘনমাত্রাকে লিটার একক আয়তন দিয়ে গুণ করলে মোল সংখ্যা পাওয়া যায়। তো আমরা প্রথম দ্রবণের মোল সংখ্যাটা আপাতত মনে মনে ধরে নিই, যেটা হচ্ছে N1, ঠিক আছে? N1। সিমিলারলি দ্বিতীয় দ্রবণের যে মোল সংখ্যাটা, এটাকে আমরা ধরে নিই N2। তৃতীয় দ্রবণের যে মোল সংখ্যাটা, এটাকে আমরা ধরে নিই N3, ঠিক আছে? তো ধরুন N1 N2 N3। এখন লক্ষ্য করো, যখন তুমি তিনটা দ্রবণকে একসাথে মিশিয়ে ফেলবে তখন সব H2SO4 এখন একটা পাত্রে চলে আসছে না, একটা মিশ্রণে চলে আসছে। এখন নতুন মিশ্রণটাতে H2SO4 এর মোল সংখ্যাটা কি হবে? এই তিনটা মোল সংখ্যার যোগফল না? যদি প্রথম দ্রবণে 1 মোল থাকে, দ্বিতীয় দ্রবণে 2 মোল, তৃতীয় দ্রবণে 3 মোল H2SO4 থাকতো, তাহলে আমি যখন তিনটা পাত্রের দ্রবণকে আমি একটা সিঙ্গেল পাত্রে হচ্ছে নিয়ে আসি, তাহলে এখন H2SO4 এর মোল সংখ্যাটা কত হবে? এই তিনটা মোল সংখ্যার যোগফল কি হবে? যোগফল। আমি কি বলতে পারি এখান থেকে যে N মিক্স, মিক্স মানে কি? মিশ্রণের মোল সংখ্যাটা কি হবে? এই তিনটা মোল সংখ্যার কি যোগফল, এটা। ঠিক আছে, এখন আমরা এখানে আমাদের যে N সমান SB যে সূত্রটা আছে, এটা এখানে আমরা প্রয়োগ করব। এখন তুমি দেখো যে এই সূত্রটার কত পাওয়ার, এটাকে আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে দেখো এইখানে হচ্ছে N মিক্স, তাহলে এটা হচ্ছে মিশ্রণের হচ্ছে H2SO4 এর মোল সংখ্যা। তাহলে আমি N মিক্সের জায়গায় কি লিখতে পারবো? ওইটা দেখে দেখে বলবো, S মিক্স মানে মিশ্রণের ঘনমাত্রা ইনটু V মিক্স। ওকে, এবার এই N1 কেও আমরা এখন SB দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা N1 এর জায়গায় লিখতে পারি, ধরো আমরা যদি প্রথম ঘনমাত্রাটাকে S1 ধরি, প্রথম আয়তনটাকে আমরা যদি V1 ধরি, এটা কি লেখা যাবে? S1 V1। দ্বিতীয় দ্রবণের জন্য কি লিখবো? S2 V2। তৃতীয় দ্রবণের জন্য আমরা কি লিখবো? S3 V3। কিছু করে নাই, মোল সংখ্যাকে কনজার্ভ রাখছি, টোটাল মোল অলওয়েজ কি থাকবে? কনজার্ভ থাকবে, সংরক্ষিত থাকবে। এটি এখন আসো, তোমাকে S মিক্সটা হচ্ছে যে বের করতে হবে। ইনটু V মিক্সটা কত? দেখো আয়তন হলো একটা স্কেলার রাশি, আয়তন হলো একটা স্কেলার রাশি। তো
তাহলে অনেকগুলো আয়তন একসাথে করলে তুমি আয়তনগুলোকে যোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তিনটা দ্রবণকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে তিনটা আয়তন অ্যাড হবে না, তিনটা আয়তন অ্যাড হবে, ঠিক আছে। ওকে, তো লেটস ধরো তুমি 1 লিটার হচ্ছে যে একটা কোকা কোলা কিনছো, তুমি ওইটার সাথে হচ্ছে একটা গ্লাসে তুমি নিছো, ধরো একটা বড় জগে নিছো 1 লিটার কোকা কোলা, দেন তুমি এখানে আরো 1 লিটার কোকা কোলা হচ্ছে যুক্ত করছো, তাহলে এখন কোকা কোলার আয়তন কত হলো? 2 লিটার না, 2 লিটার। তাহলে আয়তন যোগ করা যাবে, তাহলে তিনটা আয়তন আছে 40, 35 আর কত 10। আমি just ভেঙে ভেঙে লিখি বোঝার জন্য, যাতে আমি যে কেউ বুঝতে পারে এখানে কি হয়েছে। 40 যোগ 35 যোগ কত 10, তাহলে তিনটা আয়তন অ্যাড হবে। S1 টা কি হবে 0.5, V1 টা কত হবে 40, যেখানে তো যে V এর মান যেটা সেটা তো মিলিলিটারে দেওয়া, কিন্তু এখানে তো লিটারে রাখা, তাহলে ভালো প্রশ্ন করছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। দেখো, যদি সমীকরণের উভয় পাশে আয়তন থাকে বা একটা ফ্র্যাকশনের উপরে নিচে আয়তন থাকে, উপরেও আয়তনের টার্ম আছে নিচেও আয়তনের টার্ম আছে, সেক্ষেত্রে আয়তনকে তুমি যে কোনো একটা এককে রাখলেই হবে। বুঝছো আমার কথা? মানে যেহেতু আমার বাম পাশে আয়তনটাকে আমি ml এ রাখছি, ডান পাশের আয়তনগুলোকে ml এ রাখলেই হবে। বুঝছো আমার কথা? যদি আমি বাম পাশের আয়তনটাকে আমি লিটারে কনভার্ট করতাম, তাহলে আমার ডান পাশের আয়তনগুলোকে লিটারে কনভার্ট করতে হবে। মানে তোমার বিষয় হচ্ছে যে একই জাতীয় জিনিসের একক সমীকরণের উভয় পাশে বা সমীকরণের উপরে বা নিচে কি থাকতে হবে, সেম রাখলেই হবে। বুঝছো? যেমন ধরো যদি এই সমীকরণে চাপ থাকতো, তাহলে আমি যদি বাম পাশে চাপের মান আমি হচ্ছে যে এটিএম এ রাখতাম, তাহলে ডান পাশেও চাপের মানগুলো এটিএম এ রাখতে হতো। বাম পাশে যদি চাপের মান আমি মিলিমিটারে রাখতাম, ডান পাশেও চাপের মান আমাকে মিলিমিটারে রাখতে হতো। বুঝতে পারছো বিষয়টা? তো যে কোনো একটা একক রাখলেই হবে। তো এখানে লিটারে নেওয়ার প্রয়োজন নেই, শুধু শুধু আবার 1000 দিয়ে ভাগ দিতে তুমি লজিক্যালি কাটো, যদি 1000 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দাও তো 1000 নিচে নিচে কাটাকাটি চলে যাবে। তো তুমি এটাকে 1000 দিয়ে ভাগ দিছো, 40 কে 1000 দিয়ে ভাগ, 35 কে 1000 দিয়ে ভাগ, 10 কে 1000 দিয়ে ভাগ, তো 1000 গুলো নিচে নিচে আসে না, এটা তো সমীকরণের ব্যবস্থা কি ক্যান্সেল আউট হয়েই যাবে, ঠিক আছে। ওই জন্য আমরা ক্যালকুলেশনের মানে কমপ্লেক্সিটি এড়ানোর জন্য 1000 দিয়ে আমরা ভাগ দিচ্ছি না। হ্যাঁ, যদি আবার এরকম হয় যদি সমীকরণের শুধু এক পাশে আয়তন, যে আমার শুধু n বের করার লাগতেছে, তখন কিন্তু আমার আয়তন অবশ্যই কি লিটারে করে নিতে হবে। এখন উভয় পাশে আসতে দিতে ঝামেলা নেই। তাহলে s2 কত 2, v2 হচ্ছে 35, s3 কত 1, S3 হচ্ছে 1, V3 কত 10, ঠিক আছে। তাহলে এখান থেকে হিসাব করে S মিক্সড বের করে ফেলো। X মিক্সড কত পাওয়া যায়? 1.176 এত মোল, সহজ, খুব ইজি ম্যাথ। তো এক্সামে তুমি খালি হচ্ছে যে এরকম যদি একাধিক অ্যাসিড মিশ্রণ দেয় বা একাধিক ক্ষার মিশ্রণ দেয়, তাহলে এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা যাবে? এই সূত্রটি একটু লিমিটেশনস আছে, এটা হচ্ছে একই অ্যাসিড, সেখানে লিখে আমি এটাকে অনেকগুলো সেম অ্যাসিড, মানে কি ধরো সবগুলো এখানে H2SO4 আর এখানে ধরো সবগুলাই হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সবগুলাই হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। অনেকগুলো সেম অ্যাসিড এবং অনেকগুলো
সেম খালের জন্য। তাহলে ধরো অনেকগুলো সেম খাল মানে কি, ধরো অনেকগুলো NaOH, অনেকগুলো KOH, অনেকগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন এটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যদি পরীক্ষায় অ্যাসিডগুলো ভিন্ন আসে, ধরো আমি তোমাকে একটা দিলাম H2SO4, একটা দিলাম HCl, একটা দিলাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড আমি তোমাকে দিলাম, তখন আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তখন এর জন্য তোমাকে আরেকটু অ্যাডভান্স নলেজ তোমার প্রয়োজন হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে তুমি জাস্ট এতটুকুই জানো, পরে আস্তে আস্তে আমি তোমাকে জিনিসগুলো ইউজ করবো ওগুলোর সাথে, ঠিক আছে? এরপরে যদি ধরো তোমাকে একটা অ্যাসিড দেয় একটা ক্ষার দেয়, তখন আবার সমস্যা হবে, তখন তুমি আবার এটা অ্যাপ্লাই করতে পারবে না, বুঝছো? তখন তোমার নতুন কনসেপ্ট লাগবে। আচ্ছা, তো ওগুলো তো আসলে আমাদের ফার্স্ট পেপারে হচ্ছে খুব একটা আলোচনা নাই, এগুলো তো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আছে জিনিসগুলো, তো ফার্স্ট পেপারে আপনাকে এগুলো জানলেই হবে। আচ্ছা, এরপর চলে এই ম্যাথটা আমরা সলভ করি। এখন এই যে আমরা চলে এবার পিপিএম, আমরা গত ক্লাসে প্র্যাকটিস করছিলাম, তো চলে আসছে পিপিএম এর আরো একটা ম্যাথ দেখি। যত বেশি তুমি চর্চা করবে তত বেশি তুমি জিনিসগুলো ভালোভাবে শিখতে পারবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। থিওরি পড়তে হবে একবার, থিওরি একবার পড়ে শেষ। থিওরিটা মোটামুটি বুঝে, সূত্রটা বুঝে, এরপর তুমি পর্যাপ্ত পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করা স্টার্ট করে দেবে। থিওরিতে সময় অপচয় করা যাবে না বেশি। এমসিকিউ এর জন্য কি বই রিডিং দরকার? এমসিকিউর জন্য বই রিডিং পড়বা কিনা, উত্তর হচ্ছে যেমন প্রথম অধ্যায়টা তো ম্যাক্সিমামই থিওরি। হ্যাঁ, আমি তোমাদেরকে হচ্ছে পুরো হচ্ছে 5টা চ্যাপ্টারের সব কম্বাইন্ড সব এমসিকিউ একসাথে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা চাইলে হচ্ছে যে এমডি প্রোডাক্টসে গিয়ে বললেই হবে, ওখানে হচ্ছে সবকিছু আছে, ঠিক আছে? তো ওখানে বুঝিনো লাইব্রেরি এমডি প্রোডাক্টস, ওখানে যে বলো যে শুভভাইয়ের হচ্ছে ওই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কনসেপ্ট বুকটা দেন, ঠিক আছে? মেবি 370 টাকা নেবে থিওরি অংশটা, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার কনসেপ্ট বুক যেটা। আর এটা আছে তোমার এটার মধ্যে বিগত বছরের সব এমসিকিউ আছে, তারপর হচ্ছে সব জ্ঞানমূলক অনুধাবন সব আছে, তারপর তোমার সব সিকিউ সব কিছু একসাথে আছে প্যাকেজ। ওইটার দাম নেবে অ্যারাউন্ড 370 টাকার মতো নেবে, মানে দুইটা মিলে অ্যারাউন্ড তোমার 700 টাকার উপরে একটু খরচ হবে আর কি। তোমার লাইব্রেরি থেকে এটা কি কালেক্ট করে নিতে হবে। আচ্ছা, এই তোমাদের কাছে এই মুহূর্তে কোনো বই টই নাই। আসো, বলছে কি 0.03 মোলার NaOH দ্রবণের ঘনমাত্রা কত ppm? আচ্ছা, ঠিক আছে, আমি লিখি যে আমাদের ঘনমাত্রাটা দেওয়া আছে কত, 0.03 মোলার হচ্ছে কি NaOH। তাহলে আচ্ছা আমাকে বলো এখানে ক্যাপিটাল M এর মিনিং কি ছিল, মোল আর কি লিটার। তো আমরা প্রথমে কি করব, আণবিক ভর দিয়ে গুণ করব, গুণ করে মোল থেকে আমরা কোথায় যাব, গ্রামে যাব। এরপরে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করব, তাহলে আমরা গ্রাম থেকে মিলিগ্রাম যাব। দেখো এই অংশটাতে হিসাব করে কত পাওয়া যায়। 1200 আসার সম্ভাবনা আছে, 1200, তাহলে 1200, এই যে মিলিগ্রাম পার লিটারই আমাদের কি ছিল, ppm ছিল। মাত্র 3 লাইনে অবশেষ, ঠিক আছে? 3 লাইনে অবশেষ। এবার তুমি একটা অ্যাডিশনাল জিনিস শিখাই, সেটা হচ্ছে তুমি যদি এই 1200 এর সাথে ফার্দার 1000 গুণ করো, দেখো ppm এ পৌঁছানোর পর তুমি যদি 1200 এর সাথে ফার্দার 1000 গুণ করো, তাহলে তুমি নতুন একটা জিনিস পাবে, সেটা হলো ppb, বুঝছো?
ppm মানে কি ছিল পার্টস পার মিলিয়ন, ppb কে বলে পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন। ঠিক আছে, এটা খুবই লজিক ভাই, মিলিয়নে বেশি থাকবে নাকি বিলিয়নে বেশি থাকবে? অবশ্যই বিলিয়নে বেশি থাকবে, বিলিয়নে বেশি থাকবে, এই জন্য 1000 দিয়ে গুণ হয়েছে। তুমি যদি ppb তে পৌঁছানোর পর তুমি যদি এখানে আরো 1000 দিয়ে গুণ করো, যদি আরো 1000 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে পিপিটি। এগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না, তারপর জেনে রাখো যদি কখনো বের করা লাগে, জাস্ট 1000 গুণ করলেই হচ্ছে। পিপিটি মানে কি পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, ট্রিলিয়নে অবশ্যই মানে বিলিয়ন থেকেও বেশি থাকবে। তবে সুন্দর করে লেখা দিই, জিনিসগুলো হয়তো মনে নাও থাকতে পারে। ppm মানে কি পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। ppb কি পার্টস পার বিলিয়ন, ppt হচ্ছে আমাদের পার্টস পার ট্রিলিয়ন। মোল সংখ্যা মূল সংখ্যার একক কি বলছি? একক, মূল সংখ্যার একক, মূল সংখ্যার একক, হ্যাঁ মূল সংখ্যার একক হচ্ছে মোল, MOL, মোল, মূল সংখ্যার একক। ওকে ক্লিয়ার, এটা সহজ। এরপরে আসলে দেখি পরের ম্যাটটিতে কি বলছে। 500 ml H2SO4 দ্রবণে 4.9 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, দ্রবণের ঘনমাত্রা নরমালিটিতে কত হবে? তো নরমালিটি জিনিসটা আমরা এখন পড়বো না, এটা পরে, ঠিক আছে? তোমরা পরে পড়বো, এই অঙ্কটা এখন পড়ার প্রয়োজন নেই, এটা আমরা এখন শিখি নেই। চলো এবার এই ম্যাটটা আমরা বলছি যে শতকরা মাত্রায় প্রকাশ করো। কিছুক্ষণ আগে দেখো আমাদের শতকরা দেওয়া ছিল, শতকরা দেওয়া ছিল, আমরা ওখান থেকে মোলারিটিটা বের করছিলাম। যেমন কি যে আমাদের পার্সেন্টেজটা দেওয়া ছিল না, পার্সেন্টেজ দিয়ে দিছিল না আমাদের, এই যে পার্সেন্টেজ দিয়ে দিছিল, তো এই পার্সেন্টেজ থেকে আমরা এস এর মানটা বের করছিলাম। এখন আমাদের এস এর মান দেওয়া আছে, এই পার্সেন্টেজটা বের করতে হবে, উল্টা। এটাই হচ্ছে আমাদের কি শতকরা মাত্রায় প্রকাশ। এখন দেখো শতকরা বলতে কি বোঝায়, যে 100 ml দ্রবণে কত গ্রাম থাকবে সেটাই তো আমার শতকরা না। তো আমি একটা কাজ করব, দেখো আমি একটা কাজ করব, এখানে আমি আয়তনের মানটা 100 ml ধরে, আয়তনের মানটা 100 ml ধরে আমি ডব্লিউটা বের করব। ধরো এস এর মান তো আমার দিয়ে দিছে, তাহলে আমরা আয়তনের মানটা 100 ml ধরে ওই যে এস ইকুয়াল টু 1000 ডব্লিউ এম যে সূত্রটা আছে ওখান থেকে আমরা ডব্লিউ এর মানটা বের করব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো দেখো আমরা এখানে এই কাজটা করব, আমাদের উভয় ক্ষেত্রেই ভাইয়া আমি যদি 100 ml ধরি, অন্য একটা স্টুডেন্ট যদি 200 ml ধরে, অবশ্যই তার অঙ্ক ভুল হবে। সবসময় 100 ধরতে হবে যেহেতু অবশ্যই যেটা শতকরা না, 100 ml ধরে তুই হিসাবটা করতে হবে। তাহলে আমার এখানে আয়তন ধরে নিতে হবে 100 ml। টিচার যদি ভুলে যায়, টিচার বলবে কেন অদ্ভুত তো? এই টিচারকে তুমি কি মনে করো? টিচার কি গাধা? না হঠাৎ করে ভুলে যাইতেই পারে, যে মেয়েটা হঠাৎ করে 100 ml কিভাবে দিতে। টিচার কোনো
ডেফিনেটলি ভুলবে না। কেন ভুলবে না? আমাদের হচ্ছে একটা সাবকনশিয়াস মাইন্ড বলে একটা জিনিস আছে। তুমি যখন একটা জিনিস বারবার দেখো, একটা জিনিস যখন তুমি বারবার লিখো, তখন তুমি যদি কোনো কারণে ভুল লিখো কোনো একটা কিছু, তোমার ব্রেনের সাথে সাথে ধরে ফেলবে, কারণ ব্রেন ওটার সাথে ইউজ না, সে বুঝবে যে কোনো সমস্যা আছে ওই জায়গায়। ঠিক আছে, ওকে। আমাকে এখন যদি তুমি অনেকগুলো অঙ্ক দিয়ে বলো যে কোথায় ভুল আছে, আমি দেখে বলে দিতে পারবো কোথায় ভুল আছে। তো সবগুলো লাইন আমার চেক করতে হবে না, আমি জাস্ট এক পলক দেখলেই হবে। আচ্ছা এখানে ভুল, এখন এটা হচ্ছে তুমি জিনিসটা দেখতে দেখতে অভ্যস্ত। তোমার টিচারও কিন্তু জিনিসটা দেখতে দেখতে অভ্যস্ত। তুমি যখন সূত্রে মান বসে বলি কিন্তু ধরে ফেলতে পারবে তুমি কোথায় ভুল করছো। সেই জন্য টিচারকে এত বোকা হবার কোনো সুযোগ নেই। ওনারা 20-25 বছর ধরে খাতা কাটতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, আচ্ছা আমি 1000 এ লিখবো দেখে দেখছো ভুল করে বলছি আমি, মানুষ মাত্রই ভুল। চলো বি হচ্ছে কত হবে? 100 এর হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে 1 দিলাম, তাহলে আমরা 1 এর জন্য w বের করব। তাহলে w সমান কি হবে? s m v বাই কি 1000। তাহলে প্রথমটার ক্ষেত্রে s কত হবে? 0.3। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। আয়তন আমরা বিবেচনা করব 100, নিচে তো 1000 থাকবে। দেখো এই w এর মানটা কত? 2.94 গ্রাম। ঠিক আছে, এর অর্থ কি দাঁড়াচ্ছে যে আমার 100 ml, এই যে 100 ml দ্রবণে 2.94 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। তাহলে এটাকে আমি যদি শতকরায় রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করব? 2.94% বেরিয়ে লিখব কি w/v। ঠিক আছে, এই যে তাহলে হয়ে গেল না শতকরা মাত্রা প্রকাশ। উল্টা কি কিছু। এবার 2 নম্বরের জন্য আমরা বের করি যে আমার w সমান s m v বাই 1000। এক্ষেত্রে আমার w সমান, এবার s কত? 0.2। সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106, আয়তন আমরা ধরবো 100, নিচে 2.12 এত কি গ্রাম। এটা কি লেখা যাবে শতকরায়? 2.12% w/v। সিম্পল জিনিস। ওকে, আশা করি যে আমরা পার্সেন্ট থেকে s বের করতে পারবো, আবার আমরা s এর মান থেকে পার্সেন্টেজটা বের করতে পারবো। চলো আমাদের এটা হয়ে গেল। ওকে, সো মোটামুটি আমাদের হচ্ছে প্রায় সব টাইপের ম্যাথ আমাদের কমপ্লিট। ঠিক আছে, যত টাইপের ম্যাথ তোমার হচ্ছে আপাতত পরীক্ষা আসতে পারে সবগুলো আমরা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে আমরা শুরু করব হচ্ছে টাইট্রেশন। ওকে, তো এটা হচ্ছে আমরা আজকে ক্লাসে পড়ব না, ওইটা একটু লেন্থি টপিক, এটা মোটামুটি পুরো একটা ক্লাসে চলে যাবে, এটা পুরো জিনিসটা তোমার হচ্ছে বুঝাইতে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা টাইট্রেশনটা স্টার্ট করব। আজকে আমাদের এতটুকুই থাকতে হবে। সো তোমাদের কাজ কি? বাসায় সেম ম্যাথগুলো আবার কি করা, বাসায় প্র্যাকটিস করা। ঠিক আছে, আমরা ভালোভাবে প্র্যাকটিস করে এই মুহূর্তে তোমার বই পড়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নেই। তোমার ক্লাসে যতটুকু পড়ানো হচ্ছে তুমি এতটুকু ভালোভাবে পড়ো। ঠিক আছে, তুমি যখন বই পড়তে বলবো তখন তুমি এখন বই কিভাবে পড়বে, তুমি বইয়ের প্রথম লাইন থেকে পড়া শুরু করবে। এইভাবে পড়লে কোনোদিন তুমি একটা অধ্যায় শেষ করতে পারবে না, এটা একটা ভুল অ্যাপ্রোচ হবে। এখন তুমি বইয়ের লাইন বাই লাইন পড়তে পারবে না, এখন তোমাকে মেইনলি ফলো করতে হবে ক্লাস লেকচার, আমি ক্লাসে কি পড়াচ্ছি। ঠিক আছে, আমি ক্লাসে যা পড়াচ্ছি এটাকে কোরআন শরীফ ধরবো না, এটাকে ধরবো বাইবেল। কোরআন শরীফে ভুল থাকে না, কিন্তু বাইবেলে বলেছে। সো তুমি আমি যা পড়াচ্ছি এটাকে তুমি বাইবেল ধরবা। ঠিক আছে,
তুমি যদি আমার কথা শুনো, কথা মতো চলো, তোমার পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই, আরামসে পরীক্ষা ভালো করবে, তুমি ইজিলি A+ পাবো, কোনো টেনশন নেই। সো ইউ নিড টু ট্রাস্ট মি। সো তুমি যেভাবে বলা হচ্ছে তুমি এই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আপাতত ফলো, জাস্ট ক্লাস লেকচার ফলো করো। যখন আমি বই পড়তে বলবো, পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তখন তুমি হচ্ছে আমি তোমাকে বইয়ের যেই জায়গাগুলো পড়তে হবে, যে পোর্শনগুলো তোমাকে পড়তে হবে, ওগুলো আমি হচ্ছে মার্ক করে দিব, ঠিক আছে? তখন তুমি হচ্ছে পড়বা। এখন তুমি র্যান্ডমলি একটা বই নিয়ে বসলে বইয়ের আগামাতে কিছু বুঝবে না, তুমি 9-10 না, বইয়ের প্রথম লাইন প্রত্যেকটা ওয়ার্ড তুমি পড়তে পারবা। কথা বুঝলি? তুমি বইয়ের প্রত্যেকটা লাইন পড়ার মতো টাইম তোমার নাই, প্রত্যেকটা ওয়ার্ড তোমার পড়ে অযথা সময় অপচয় হবে। তাহলে তোমার আগে বুঝতে হবে কোন জায়গাগুলো আমার পড়া লাগবে, কোন জায়গাগুলো আমার বাদ দিতে হবে, কিভাবে আমি এফিশিয়েন্টলি স্মার্ট ওয়েতে আমি খুব অল্প সময়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমি নিতে পারি। হ্যাঁ, এবার তারপর তুমি জাস্ট ফলো ক্লাস লেকচার, ঠিক আছে? মোটামুটি আমাদের এরপরে আরো 3 ক্লাসের মধ্যে মোটামুটি হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ম্যাথমেটিক্যাল অংশটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা তোমাকে থিওরি পার্টটা আমি বুঝাই দেবো, ঠিক আছে? এই যে বিজ্ঞানের এই দাঁড়াও বুঝাচ্ছি, ভিডিওটা অফ করে নেই।